প্রলাপ বলছেন, উন্মাদের বক্তব্য বলছেন, কেউ কেউ মন্তব্য করছেন যে এটা পাগলা গারদে পরিণত হয়েছে রাষ্ট্র প্রশাসন যারা চালাচ্ছে তারা। খোলামেলা সে কথাটাই বলি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি একটি ইন্টারভিউতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মেহেদী হাসান নামক একজন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়ে যে কথাটা বলেছেন এটা ট্রান্সলেট জাতীয় সমস্যা রয়েছে, অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রমকে শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় সেটা প্রত্যাহার হয়ে যেতে পারে। এটা নিয়ে যখন তার প্রেস সেক্রেটারি শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন আর এক সাংবাদিক, তখন তিনি বললেন না, এটা ট্রান্সলেটে ভুল হয়েছে। উনি কথা বলেননি, এটা অনুবাদে ভুল হয়েছে। এখন ডক্টর ইউনূস দীর্ঘদিন বিদেশে থাকেন, ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ ওয়াজ নট ব্যান্ড ফর টাইমিং। আওয়ামী লীগকে তার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং যে কোনো সময় এটা তুলে নেওয়া হতে পারে। এর সঙ্গে একমত নন তার প্রেস সেক্রেটারি। তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন, সম্ভবত তার একেবারে আতে ঘালে গেছে যে কেন বস এমন কথা বললেন কেন। এই জন্য প্রেস সেক্রেটারি বলছে না, এটা অনুবাদে ভুল হয়েছে, ট্রান্সলেশনে ভুল হয়েছে। উনি কথা বলেন নাই আওয়ামী লীগ ব্যান্ড। এটা নিয়ে গণমাধ্যমে আলোচনায় সাবেক সংসদ সদস্য এবং গণমাধ্যমের খুবই জনপ্রিয় একজন আলোচক গোলাম মাওলা রনিকে জিজ্ঞাসা করেছেন সঞ্চালক এই বিষয়ে। রনি বলছেন যে কখনো কখনো উত্তাপ বেড়ে গেলে ধাতব জাতীয় পদার্থ গলে যায়, আবার ক্ষমতার উত্তাপ পেলে অনেকে দিককুল হারিয়ে যান। আর একটা প্রসঙ্গে দেখলাম আর একজনে বলছেন যে সরকারি নির্বাহীতে যারা দায়িত্বরত আছেন তারা কি পাগলের মতো প্রলাপ বকছেন, এখন কি সবই একটা পাগলা গারদে পরিণত হলো কিনা, এমন প্রশ্ন তিনি রেখেছেন। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন ইউনূস মেহেদীকে বলছেন আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন, আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়নি, তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় এটা প্রত্যাহার হয়ে যেতে পারে। তার প্রেস সেক্রেটারি বললেন না না না, এটা ঠিক, উনি এটা ঠিক বলেন নাই। আবার তার চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন তার আর এক উপদেষ্টা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলছেন প্রত্যাহার তো হওয়ার প্রশ্নই ওঠে না, নির্বাচনের পরে প্রত্যাহার হবে না, ভাবটা যেন কোনোদিনই প্রত্যাহার হবে না। এখন অথরিটিকে ইউনূস নাকি ডাস্টবিন শফিক নাকি এক এক সময় এক এক কথা বলা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম, এক একজনে এক এক কথা বলতেছেন। আবার দেখবেন ডক্টর ইউনূস ক্ষমতায় যাওয়ার পরপরই তিনি একটা সমাবেশে বলছিলেন মানুষ ভোট দিতে পারে না, ভোটের অধিকার হচ্ছে তার চেয়ে সবচেয়ে মূল্যবান বিষয়, সেটাকে ইনশিওর করতে হবে। আবার তিনি লন্ডনে আসার পরে চাতাম হাউসে বিবিসির সাংবাদিকের ইন্টারভিউতে বললেন অন্য কথা। তিনি বলছিলেন যে আপনি সময় ক্ষেপণ করছেন কেন। ইউনূস বলছেন যে কিছু ডেভেলপমেন্ট কাজ এগুলো তো সেরে যেতে হবে। ওই সাংবাদিক বললেন যারা ভোট পেয়ে নির্বাচিত হবে এটা তাদের উপর ছেড়ে দিচ্ছেন না কেন। ইউনূস বললেন না 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 না, ভোটারদের বিশ্বাস করা যাবে না, ও টাকা পেলে ভোট দিয়ে দেয়, এই ভোটারদের উপর নির্ভর করা যাবে না। মাত্র কদিন আগে বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ভোট, তিনি ভোটাধিকার দিয়ে মানুষকে নির্বাচিত করবেন, এই অধিকার পূর্বে লঙ্ঘিত হয়েছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত করব। আবার সেই একই ব্যক্তি লন্ডন এসে বলছেন ভোটারদের বিশ্বাস করা যাবে না, ওরা টাকা খেয়ে এদিক ওদিকে ভোট দিয়ে দেয়, ওদের উপর নির্ভর করে কিছু রাখা যাবে না। দর্শক শ্রোতা, বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? আবার এই ডাস্টবিন নামক শফিক, যার নামের সঙ্গে ডাস্টবিন শব্দটা যুক্ত হয়েছে, তিনি বলছেন ফেব্রুয়ারির পরে একদিনের জন্য আমরা ক্ষমতায় থাকবো না, পৃথিবীর কোনো শক্তি নাই যে একদিনের জন্য ক্ষমতায় রাখতে পারে। কিন্তু তার বস ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিলাষ ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলছেন জনগণ তো বলে আমাকে আরো 5 বছর 10 বছর 50 বছর থাকতে, অর্থাৎ জনগণের দাবি আছে তাকে আরো 5, 10, 50 বছর থাকতে। ইউনূসের যে বয়স, তাতে যদি তাকে আরো 50 বছর রাখতে হয় তাহলে তো একজন বিজ্ঞানী বের করা দরকার যে বয়স বাড়াতে পারে। যদিও এ পর্যন্ত কেউ আর বয়স বাড়াতে পারেননি,
এখন ইউনূসের জন্য এমন একটা বয়স বাড়াতে হবে, কারণ তার যারা বস, বড় একটি রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি, বিভিন্ন অর্গানাইজেশন, তারাও নিজেদের বয়স বাড়াতে পারেন নাই। এখন তার প্রেস সেক্রেটারি বলছেন ফেব্রুয়ারির পর একদিনও না। আর ইউনূস তার অভিলাষ ব্যক্ত করেছেন যে কেউ কেউ তো বলে 5 বছর, 10 বছর, 50 বছর আমাকে চায়। আবার ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের শেষে সাজানো একটি ফোরাম থেকে বলা হচ্ছিল আপনি থাকেন, অনন্তকাল আপনাকে দেখতে চাই। ইউনূসের অভিলাষ কি বুঝতে বাকি আছে? যারা ইউনূসকে এনেছিলেন খাল কেটে কুমির আনার মতো কথা এখন যারা বলেন, এই হচ্ছে সেই ইউনূস। আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই ডক্টর ইউনূস একবার বললেন যে আমি 5 তারিখের পূর্বে কিছুই জানতাম না। আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যে তার কিংস পার্টির সভাপতি নাহিদ ইসলাম বললেন 4 তারিখে তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আবার তাদের আরেকজন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি তো বললেন ওনার সঙ্গে তো আমাদের অনেক আগের থেকেই কথাবার্তা হতেছিল, কিভাবে কি করব। তাহলে ডক্টর ইউনূসের সঙ্গে হান্নান মাসুদ, তার পার্টির যে প্রধান নাহিদ ইসলাম, তাদের কথা আর ইউনূসের কথা তো মিলল না। আবার ইউনূস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, অর্থাৎ হঠাৎ কিছু হয়নি, এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে সবকিছু করা হয়েছে। এবং ডিজাইনের মাস্টার মাইন্ড বলে মাহফুজ সাহেবকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দিলেন। এই ভদ্রলোক আবার আর একটি দেশে যাওয়ার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হলেন, বলে আমি কিছুই জানি না। আর আমেরিকায় বলে আসলেন মেটিকুলাস ডিজাইন করে এই ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে উচ্ছেদের ঘটনা ঘটানো হয়েছে। কি বুঝলেন? একই ব্যক্তির মুখে সকালে এক কথা, বিকালে এক কথা। ক্লিন্টন ফাউন্ডেশনে যা বললেন, জাপানে গিয়ে বললেন তার উল্টাটা। বাংলাদেশে যেটা বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তাদের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করতে হবে, লন্ডনের চাতাম হাউসে এসে বললেন ভোটারদের নির্ভর করা যায় না, ওদের বিশ্বাস করা যায় না। আবার তার উপদেষ্টারা বললেন ঠিক বিপরীত চিত্রের কথা। ইঙ্গিত দিলেন আসিফ নজরুল যে ট্রাইব্যুনালে মামলা চলতেছে, ওখানে তো ডিসিশন হতে পারে, মানে ট্রাইব্যুনালকে দিয়ে উনি আইন উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জাজমেন্ট দেওয়াবেন, এটা পরিষ্কারভাবে উনি কথা বললেন। 21 আগস্টের গ্রেনেড হামলার পরে উনি তৎকালীন ইন্ডিপেন্ডেন্টের সঞ্চালক খালেদ মহিউদ্দিনকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন এই 21 আগস্টের দায় বিএনপি অস্বীকার করতে পারে না, এ দায় তাদের। একই ব্যক্তি 21 আগস্ট মামলায় সমস্ত সাজাপ্রাপ্তদের খালাসের ব্যবস্থা করাবার পরে তিনি বললেন ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। কোনটা সঠিক? বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার উপরে ভূয়সী প্রশংসা করা ইউনূস যখন তাদের চ্যাপ্টারকে ক্লোজ করা শুধু না, নগ্নভাবে তার বিরোধিতা করেন, তখন অনেকে প্রশ্ন করেন ঘটনা কি? এই তো সেই ইউনূস। তিনি বলছিলেন বাংলাদেশকে তিনি উন্নয়নের নহরে বইয়ে দেবেন, তিনি বলছিলেন দারিদ্রতা দূর করে দেবেন, আর এখন ভয়াবহ দারিদ্রতার কবলে বাংলাদেশ। এই তো তার উপদেষ্টা আসিফ নজরুল, যিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয়রা চাকরি করতেছে বাংলাদেশে। ক্ষমতাসীন হওয়ার পরে খালেদ মহিউদ্দিন ঠিকানায় তাকে যখন প্রশ্ন করলেন তখন বললেন তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। কত বড় ভণ্ড, কত বড় জোচ্চোর, কত বড় হিপোক্রাট! তাহলে শপথ নিয়ে কথা একরকম হবে, শপথের বাইরে গিয়ে কথা আর একরকম হবে। একই ব্যক্তি নির্লজ্জ বেহায়ার মতো কথা বলেন যে তখন তো আমি শপথ নেইনি। আর একজন সাংবাদিক আমাকে বলছেন এই সব পরিস্থিতি হতো না, এর জন্য দায়ী আপনাদের দল, আপনার নেত্রী। আমি জানতে চাইলাম কিভাবে নেত্রী? উনি একবার একটা বক্তব্য দিয়ে যখন কঠোর কথা বলেন তখনই এরা ক্ষমতা হারাবার ভয়ে প্রলাপ বকা শুরু করে দেয়। উদাহরণ হিসেবে বললেন উনি যখন সেন্ট মার্টিনকে নিয়ে বারবার আলোচনা করতেছিলেন তখন পরিবেশ উপদেষ্টা বললেন সেন্ট মার্টিনকে
আবদ্ধ করে রাখা হয়েছে অন্য কারণে। তিনি আরো বললেন আমাদের মানচিত্র নতুন করে লেখা লাগতে পারে। তার মানে মানচিত্র থেকে কি সেন্ট মার্টিন বাদ চলে যাবে? আবার শেখ হাসিনা যখন কঠোর ভাষায় বললেন অপরাধ যারা করতেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, সবার বিচার করা হবে, তখন এরা বলে যে আওয়ামী লীগকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে কিভাবে নিষিদ্ধ করা যায়, তারপর তড়িঘড়ি করে একটা রায় দিয়ে শেখ হাসিনার কিভাবে সাজা দেওয়া যায়। এই সব নাকি শেখ হাসিনা যখনই কথা বলেন তখন হয়। শেখ হাসিনার কথা বলাটার শক্তি এত প্রবল যে কথা বললেই তাদের ভিতর ঝাঁকুনি এসে যায়, কথা বললেই তারা উন্মাদের মতো প্রলাপ বকতে থাকে। এই জন্য সাংবাদিক আমাকে কিছুটা হাস্যরসের স্থলে বললেন এই যা কিছু হচ্ছে তার জন্য শেখ হাসিনা দায়ী। উনি কথা বলার সঙ্গে সঙ্গেই এরা আতঙ্কিত হয়ে যায়, কাল বোধহয় পড়ে যাচ্ছি, পরশুদিন বোধহয় থাকতে পারছি না, তারপর কি হবে, আমাদের সাজা হবে, সংবিধান ভঙ্গ করেছি, রাষ্ট্রদ্রোহিতার বিচার হবে, নানাভাবে। আমি বললাম শেখ হাসিনা যে কথা বলেন অতীতের রেকর্ড থেকে দেখা যায় উনি কিন্তু সেটা করে ছাড়েন। আর ইউনুস পারিষদ বর্গ যে যা বলছেন এগুলো সব কিন্তু রেকর্ডে থাকছে। কিভাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে ব্যবহার করে শেখ হাসিনা সহ অন্যদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করছেন আসিফ নজরুল এবং তার সহযোদ্ধারা, ঠিক ৭১ যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে, এগুলো কারোই বুঝতে বাকি নেই। রিটায়ার্ড করে 10 বছর আগে বাড়িতে চলে যাওয়া বিচারককে এনে চুক্তি ভিত্তিক নিয়োগ করে তাকে দিয়ে সবকিছু করাবার চেষ্টা, যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রসিকিউশনে নিয়োগ করা, আসিফ নজরুল থেকে আপনার শেষ রক্ষা হবে? কারণ আপনি তো গণ আদালত সেই প্রক্রিয়ার ভিতরে ছিলেন, আপনার সেখানে বক্তব্যের ভিডিওগুলো এখনো আছে। আপনি তো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদের উপরে বড় আর্টিকেল লিখেছিলেন। এখন এত চামচামি করে কি পরিত্রাণ হবে? আপনার কি মনে হয় জামাত সব ভুলে যাবে? আপনাকে দিয়েই ব্যবস্থা করাচ্ছে, এর পরবর্তীতে আপনি ব্যবস্থার শিকার হবেন, সেদিন খুব দূরে না। তবে এই সাংবাদিকের কথার সঙ্গে আমি একমত যে ডক্টর ইউনুস, আসিফ নজরুল, তার পরিবেশ উপদেষ্টা, তার প্রেস সেক্রেটারি, এরা এখন উন্মাদের মতো হয়ে গেছে, প্রলাপ বকছে। গোলাম মাওলা রনির ভাষায় আমারও মনে হচ্ছে যে ক্ষমতার উত্তাপে, মানে আগুনের উত্তাপে মেটাল গলে যায়, ক্ষমতার উত্তাপে অনেকে এলোমেলো বকে এবং বিশেষ করে হারাবার সময় তখন বিদিক হয়ে যায়। তাহলে কি ইউনুস পরিষদ একটি পাগলা গারদে পরিণত হয়েছে? এখানে পাগলের আখড়াখানা? এমন প্রশ্ন তো কেউ কেউ করছেন। শেখ হাসিনা যখনই কথা বলেন তখনই প্রলাপ বকতে থাকেন, তখনই ভীত সন্ত্রস্ত হয়ে যান। একজন বিদেশে থাকা সঞ্চালক তো বলেছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সোচ্চার কথা বলেন তখন এরা ন্যাচারাল কলও কন্ট্রোল করতে পারেন না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। দেশটা এখন উন্মাদরাই পরিচালনা করছে, যেহেতু তাদের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, আইনগত ভিত্তি নাই। উন্মাদতা, এ জাতীয় কর্মকাণ্ড করার ভিতর থেকেই তো মবক্রেসি, সন্ত্রাস, নৈরাজ্য। আমি গতকালকে বলেছিলাম যে আগামী কয়েকদিন আমি এই আগামী নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল অংশ নিতে যাচ্ছে তাদের অবস্থান, মানে নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে আমার কাছে কেমন লাগছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু মত বিনিময় করব। এই যে মত বিনিময় করব, আমি চাইব যে এই আলোচনাগুলির পর আপনারা আপনাদের কমেন্টগুলো লিখবেন এবং এই কমেন্টগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। আজকে আমি জামায়াতে ইসলাম নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলাম, জামায়াতে ইসলাম আগামী নির্বাচনের জন্য আমার বিবেচনায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যে কয়টা রাজনৈতিক দল আসন্ন নির্বাচনকে সিরিয়াসলি নিয়েছে, যে কয়টা রাজনৈতিক দল 2024 অগাস্টে হয়ে যাওয়া গণ অভ্যুত্থানকে একটা তাদের রাজনীতির ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করে সেই প্রাপ্তিকে কাজে লাগানোর জন্য মানে খুবই সিরিয়াসলি কাজ করছে,
তার মধ্যে আমি মনে করব যে জামাতে ইসলাম একেবারে শীর্ষস্থানে আছে এবং তারা নির্বাচনের জন্য এখনই কেবল বলবো না, আমি আরো আগে থেকেই বেশ বড় ধরনের একটা প্রস্তুতি নিচ্ছে। এবং যখন গত অগাস্টে যখন নাকি আওয়ামী লীগ সরকার পতন ঘটলো, সরকারের শীর্ষস্থানীয় লোকেরা পালিয়ে গেল যখন, সেই সময় কিন্তু কেউ জামাতকে মোটামুটি হিসেবই করেনি যে তারা ক্ষমতার জন্য একটা অন্যতম দাবিদার হবে। কিন্তু এখন কিন্তু সেই হিসাব না করার কোনো সুযোগ আর নাই। এখন তারা এমন একটা অবস্থায় পৌঁছেছে যে তাদেরকে হিসাব করতে হবে, তাদেরকে বিবেচনায় নিতে হবে। এই যে তাদেরকে বিবেচনায় নিতে পারার জন্য যে সবাইকে বাধ্য করা, সবার চিন্তার মধ্যে নিজেদেরকে স্থান করে নেওয়া, এটা টোটাল কাজটাই কিন্তু জামাতের একটা অর্জন। এটা কিন্তু এমনি এমনি হয়নি। জামাত তাদের রাজনীতির মাধ্যমে সেই জায়গায় চলে গেছে নিজেদেরকে নিয়ে। জামাত তার রাজনীতির অনেক কিছুতে পরিবর্তন এনেছে। আমি মনে করি এই পরিবর্তনগুলো জেনুইন নাকি নাটক সেটা হয়তো পরে দেখা যাবে। অনেকে নাটক মনে করে সন্দেহ করতে পারেন, তাও তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু পরিবর্তনগুলি কিন্তু দৃশ্যমান। শরিয়া আইন নিয়ে তারা কি করবে এটা এখনো ক্লিয়ার না। অনেকে যদিও বলে ফেলেন শরিয়া আইন, কিন্তু তাদের আচার আচরণে কিন্তু অনেক সময় মনে হচ্ছে তারা একটা ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে, তারা কল্যাণমুখী একটা রাজনীতির দিকে যেতে যাচ্ছে। শরিয়া আইনের সঙ্গে কল্যাণমুখী রাজনীতির বিরাট কোনো বিরোধ আছে, সেটাও তারা মানতে কিন্তু অনেক সময় রাজি হচ্ছে না। তারা বলতে চাচ্ছে না যেটার মধ্যে কোনো বিরোধ নেই। এগুলিও কিন্তু আলোচনায় আসবে এবং আর মানুষকে অনেককে প্রভাবিত করছে। তবে তারা আরেকটা জিনিস কিন্তু দেখাচ্ছে যে জামাতের আগে একটা ছিল কি, যে একটা চরম দক্ষিণপন্থী দল কেবল না, তারা নীতির পোস্টে একদম অটল ছিল এবং অনেক ক্ষেত্রে তারা কোনো ছাড় দিত না। এখন আমি মনে হচ্ছে তারা যেন কিছু ছাড়ও দেওয়ার চেষ্টা করছে। আমি এর মধ্যে দেখলাম তাদের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনাতে একটা প্রোগ্রাম উনি বলেছেন যে প্রয়োজনে জামাতে ইসলাম 100 আসন ছেড়ে দেবে। যে আলোচনাটা হচ্ছিল যে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য, এবং সে ঐক্যটা কিন্তু নির্বাচনী ঐক্য, নির্বাচনী সমঝোতা। এটা কিন্তু যে জোট তা না, বাট নির্বাচনের জন্য যে তোমার আসনে আমি আমার প্রার্থী দিব না, আমার আসনে তুমি তোমার প্রার্থী দিবা না, তোমার যারা কর্মী আছে তারা আমাদের হয়ে কাজ করবে, আমাদের যারা কর্মী আছে তারা তোমাদের আসনে তোমাদের হয়ে কাজ করবে। এই যে একটা ঐক্য, নির্বাচনী ঐক্য, এই ধরনের একটা ঐক্যের দিকে জামাত কিন্তু যাচ্ছে। এবং মিয়া পরোয়ার বলেছেন যে ওনারা প্রয়োজনে 100 আসন তার জোটের যারা শরিক হবে, জোট নির্বাচনী ঐক্যের যারা শরিক হবে তাদেরকে ছেড়ে দিবে। এটা কিন্তু একটা বড় রাজনৈতিক কৌশল। এই কৌশলের ফল কি হবে এটা বলা বড় কঠিন, কারণ বাংলাদেশে ইসলামী ভোট কিন্তু একদম কম নেই, এবং সেই ভোটগুলো যদি একত্রিত করা যায়, এমনিতেই ডাকসু এবং জাকসু নির্বাচনের পর জামাতের পক্ষে একটা জোয়ারের মতো এসেছে। কিন্তু এটা আপনার বাস্তবে উঠুক আর মানসিকভাবে উঠেছে কিন্তু। আবার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও তাদের পক্ষে কিছু কিন্তু তারা কিছু কল্যাণমূলক কাজ করছে, এবং তারা নানা রকম চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধেও কিন্তু তারা ইতিবাচক ভূমিকা রাখছে। অনেকে বলছেন তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, যদি দিয়েও থাকে সেটাও কিন্তু আলটিমেটলি তাদের পক্ষেই যাচ্ছে, বিশেষ করে ভোটের রাজনীতিতে। এটাও কিন্তু একটা বড় কথা। এসবের মধ্যে আরেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, সেটা হলো জামাতের কিন্তু নেতৃত্বে পরিবর্তন আসছে ডিসেম্বরে। এটা অনেকে মাথায় রাখবেন। এখন নেতৃত্বে পরিবর্তনটা কিভাবে আসে, যেমন বিএনপি যদি কালকে বলে যে আমরা ইলেকশনের আগে আমরা আমাদের নিজেদের একটা কাউন্সিল করব, সবাই কিন্তু চোখ বন্ধ করে বলতে পারবেন যে সেই কাউন্সিলে মূল নেতা তারেক রহমানই হবেন। বিএনপির গণতন্ত্রটা এরকম, যদি জাতীয় পার্টির গণতন্ত্র হয় সেখানেও একই রকম, সবাই বলতে পারবেন যে জিএমকেদের দল পদ ছাড়বেন না। কিন্তু জামাতের কিন্তু সেরকম নয়। জামাতের নির্বাচনটা বড় অদ্ভুত পদ্ধতিতে হয়। এখন যেটা মজলিসে শুরা আছে, এরা যারা আছেন জামাতের এমনিতে মেয়াদ হলো 3 বছর পর পর তাদের নেতৃত্বে পরিবর্তন আসে। সেই হিসাবে এবছরের ডিসেম্বরে জামাতের নেতৃত্বে একটা পরিবর্তন আসার কথা, যদি আসে 25শে ডিসেম্বরের মধ্যে তারা এটা প্রকাশ করবে বলে বলা হচ্ছে, এবং আসবেই। পরিবর্তন আসবে কিনা জানি না, হয়তো পুরনো নেতৃত্বে নতুন নেতৃত্ব হিসেবে আসতেও পারে, কোনো সমস্যা নেই। নিয়মটা হলো 3 বছর পর পর তাদের একটা কাউন্সিল হবে।
এবার যেটা হচ্ছে নিয়মটা হলো তাদের যে মজলিসে শুরা আছে তারা 3 জনে একটা প্যানেল তৈরি করে দেয় যে এই 3 জনের প্যানেল থেকে কে আমির হবে। এবার অলরেডি এরকম মজলিসে শুরা যদ্দূর জানা গেছে দুটো প্যানেলের মতো প্যানেল আসছে। এই একটা প্যানেলে আছেন বর্তমান যিনি আমির আছেন তিনি ডক্টর শফিকুর রহমান, এবং তার সঙ্গে আছেন নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আপনার আজহারুল ইসলাম সম্বন্ধে জানেন, যিনি কিছুদিন আগে কারামুক্ত হয়েছেন। উনি দীর্ঘদিন কিন্তু এই পুরো শেখ হাসিনার আমলে উনি কিন্তু ছিলেন, আপনার জেলখানায় ছিলেন, উনি মুক্তি পেয়েছেন। তো উনি দীর্ঘ সময় দলের জন্য স্যাক্রিফাইস করেছেন, উনি আসতে পারেন। আবার আরেকটা প্যানেলে সেখানে এই এটিএম আজহারুল ইসলামের পরিবর্তে আরেকজন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম শোনা যাচ্ছে। তো যেই হোক, তাহলে আমি এই 4 জন ধরি, এই 4 জনের মধ্যে কোনো একজন নতুন আমির হচ্ছেন। ডক্টর শফিকুর রহমান এর আগে 2বার আমিরের দায়িত্ব পালন করেছেন এবং খুব সফলভাবে কিন্তু উনি ওনার দায়িত্ব পালন করেছেন। এবং নির্বাচনের আগেও আমি বলবো, আমি ওনাকে মানে জামাতের আমির হিসেবে খুবই স্মার্ট হিসেবে আমি পার্সোনালি বিবেচনা করি। ওনার কথাবার্তা মানে পরিমিতি বোধ অনেক সময় আমার কাছে বেশ ভালোই লাগে। তো উনিও থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন। এই নির্বাচনটা এমনভাবে হয়, এই যে একটা প্যানেল হলো, এই প্যানেলের লোকদেরকে সারা দেশে ওনাদের যে 1 লাখেরও বেশি রুকন সদস্য আছেন তারাই কিন্তু ভোট দেন এই কাকে তারা আমির বানাবেন। এখন এই প্যানেলের মধ্যেই ভোট দিতে হবে তাও কিন্তু নয়, তারা প্যানেলের বাইরেও কাউকে ভোট দিতে পারেন। মানে এদের নেতা নির্বাচনটা হয় খুবই গণতান্ত্রিক প্রক্রিয়া। যদি সেভাবে হয় তাহলে নতুন যে নেতৃত্ব ডিসেম্বরে আসবেন, এসেই তারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তাদের উপর একটা বাড়তি চাপ আসবে। এখন নতুন নেতৃত্ব জামাতের রাজনৈতিক যে আপনার যে গতি তাকে বাড়াতেও পারে, আবার বলা যায় না কমাতেও পারে। কি হবে এই নতুন নেতৃত্ব, সেটার উপর তার চেহারার উপর হয়তো অনেক কিছু নির্ভর করবে। তো আমার কেন যেন মনে হয় ডক্টর শফিকুর রহমানই থাকবেন, কারণ উনি এতদিন খুব ভালোভাবে দল চালাচ্ছিলেন। কারণ অন্য কোনো কারণ না থাকে তাহলে ওনাকে রাখতে পারে। আমি জানি না ওনারা এই 1 লাখ রোপণের মন তো আমি বলতে পারবো না, ওনারাই বলতে পারবেন। তবে যেটাই হোক, এটাই হবে এই নির্বাচনের জামাতের যে ফলাফল কি হবে না হবে সেটাকে এগিয়ে নেওয়া। আমি যে কথাটা বলে শেষ করব, আমি মনে করি যে জামাতে ইসলামের সৃষ্টির পর থেকে, তার জন্মের পর থেকে, সে পাকিস্তান আমল থেকে ধরি অথবা ব্রিটিশ আমল থেকে ধরি, জন্মের পর থেকে কোনো জাতীয় নির্বাচনে ভালো ফল করার যে বাস্তবতা, সেই বাস্তবতা এবার যে বাস্তবতা তৈরি হয়েছে, এতটা অনুকূল পরিবেশ জামাতে ইসলামী কখনো পায়নি। কাজেই এই অনুকূল পরিস্থিতিকে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে, কিভাবে কাজে লাগাতে পারে, এটাই হবে এই নির্বাচনে তাদের কাছে তাদের ব্যাপারে দেখার বিষয়। আর আমার আরেকটা ব্যাপার যেটা আমি জামাতে ইসলামের নেতৃবৃন্দকে বলবো, যে আপনারা যে কাজগুলি করছেন সেই কাজগুলিকে আরও একটু আপনাদেরকে ট্রান্সপারেন্টলি করতে হবে। কয়েকটা পয়েন্ট আমি বলি, যেমন আমি নিজে জামাত সম্পর্কে যে সমস্ত দ্বিধা আমার আছে সেগুলো আমি বলি। আপনারা শরিয়া আইন চান কি চান না, বিষয়টা ক্লিয়ার করতে হবে। কোনটা করলে ভালো, কোনটা করলে মন্দ সেটা আমি জানি না, আমি এটা বলবো না, আপনারা ঠিক করবেন। আমার জানার দরকার তারা আপনারা চান কি চান না। এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে যদি রাখেন যে আমি এটা বলবো না, পরে যা আমার মনে আছে সেটাই করব, এটা কিন্তু মানুষ খুব দ্রুতই আপনাদেরকে কিন্তু এটা নিয়ে ভুল বুঝবে। দ্বিতীয় কথা, ৭১ ব্যাপারে আপনাদের অবস্থানটা কি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, আমি মনে করি এটা আপনাদের জন্য খুবই ইতিবাচক একটা ফল নিয়ে আসবে। 3 নম্বর, আপনারা যে আন্দোলনটা করছেন, বিক্ষোভে যাচ্ছেন, বিক্ষোভে আপনারা মানে আপনাদের 5 দফা দাবি নিয়ে যাচ্ছেন, তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আছে, পিআর পদ্ধতি আছে। আমি পিআর পদ্ধতি নিয়ে কথা বলি। পিআর পদ্ধতিতে আপনারা কী চান, কিভাবে চান, পিআর পদ্ধতি নিয়ে যতগুলি প্রশ্ন আছে, যেমন আমি একটা প্রশ্ন আপনাদের এখনই করি, যেমন এই যদি পিআর পদ্ধতি করেন তাহলে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আপনি কী করবেন? এই প্রশ্নের উত্তর আমি কারো কাছে পাইনি। যারা পিআর পদ্ধতি নিয়ে আলোপ করেন তারা কেউ বলেননি। এরকম বিষয়গুলো, সবগুলি বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের ক্লিয়ার করতে হবে। প্রয়োজনে এগুলো নিয়ে একটা বুকলেট করেন, মানুষের মধ্যে ছড়িয়ে দেন যে পিআর পদ্ধতি আসলে কী, এর ডিসঅ্যাডভান্টেজটা কী ছিল, অ্যাডভান্টেজটা কী ছিল, আমাদের প্রচলিত পদ্ধতিতে সমস্যা কোথায়, সুবিধা কোথায়, এই সবগুলি দেখিয়ে তারপর আপনারা কাজ করেন। এগুলো যদি আপনারা করতে পারেন, আমি মনে করি আপনাদের ব্যাপারে জনগণের
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। প্রিয় দর্শক, জামাত নিয়ে যা আলাপ করলাম, এরপরে আমি অন্য দল নিয়ে হয়তো কথা বলবো দু একদিন পরে। আপনারা ভালো থাকবেন, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। প্রতিদিন ঘুম থেকে উঠেই দুঃসংবাদ। আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মানুষের নির্মম মৃত্যু, নির্যাতন নিয়ে। অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, 5 বার জাতীয় সংসদের সদস্য ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন। আমার এবং তার কর্মস্থল সুপ্রিম কোর্ট থাকায় পরিচয়, ঘনিষ্ঠতা, পরবর্তীতে মন্ত্রিসভার সদস্য হিসাবে খুব কাছের থেকে তাকে দেখার সুযোগ হয়েছে। এই মানুষটিকে কারা নির্যাতন, নির্দয় আচরণ এবং চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর মুখে যাতে ঢলে পড়ে সেজন্য বর্বরোচিত আচরণ করা হয়েছে তার সঙ্গে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার বাবাও আইনজীবী ছিলেন। এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মুক্তিযুদ্ধের জন্য তিনি বার করতে এসে দেশে ফিরে গেছিলেন। ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ভঙ্গ করে তিনি চলে গেছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে। এত জনপ্রিয় যে 5 বার তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন, 2 বার মন্ত্রী হয়েছিলেন। অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, সৌজন্যতা, সজ্জন, সবকিছু তাকে ঘিরে পাওয়া যেত। কখন উচ্চ স্বরে কথা বলতেন না, কোনো দুর্নীতি অনিয়ম তাকে স্পর্শ করতে পারত না। তার পারিবারিক বাড়ি বিশাল পরিসরের। এক কথায় বলা যেতে পারে কোনো দারিদ্রতা নিয়ে তিনি জন্ম নেননি এবং নিজের বিকশিত জীবনেও তার অন্যায় অবৈধভাবে অর্থ আয়ের কোনো প্রয়োজন ছিল না। সেই মানুষটিকে গ্রেপ্তার করা হলো 5 আগস্টের পরে। তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে জানালো, আত্মীয় স্বজনরা বলেছিল যে এই পরিস্থিতিতে সে কোথাও হাইড করবে কিনা, আত্মগোপনে যাবে কিনা। তিনি বলছেন, না, আমি কোনো অন্যায় করিনি, আমি কেন গা ঢাকা দেব। তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে বয়সের ভার, অন্য কারণে এবং যেরকম লাইফ স্টাইলে তিনি অভ্যস্ত, যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, সেরকম সুযোগ ছিল না। তাছাড়া বিভিন্ন রোগ ছিল, তার চিকিৎসা দেওয়া হলো না। একটা পর্যায়ে যখন অবস্থার অবনতি ঘটল, বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পরে সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি দায়িত্বপ্রাপ্ত, তার চাপে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে অ্যাডমিশনে না রেখে জেলখানায় ফেরত পাঠানো হলো। আবার জেলখানা থেকে সেখানে নেওয়া হয়, আবার নেওয়া হয়, আবার আনা হয়। আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধু মেডিকেলের কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে তারা বলছে, আমাদের উপর চাপ আছে, ওনাকে ভর্তি করা যাবে না। এমন একজন মানুষ, তার চিকিৎসা হবে না, আবার তাকে জেলখানায় ফেরত নেওয়া হলো। ভয়ঙ্কর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো এবং ফ্লোরে মেঝে তার থাকার ব্যবস্থা করা হলো। আর একজন পেশেন্ট, তার যে বেড, গণহারের যে বেড, সেই বেডটি দয়া করে তিনি ছেড়ে দিয়েছিলেন। সেই বেডের সঙ্গে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হলো। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি যে হাত পা লড়াচড়া করবেন সেই সুযোগটুকুও রাখেন নাই। তিনি মারা যাবার পরেও হ্যান্ডকাপ বদ্ধ অবস্থায় তাকে দেখা গেছে। অর্থাৎ মৃত লাশকেও ভয়, মরা দেহকেও ভয়। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃতদেহ পালিয়ে যেতে পারে, শক্তি নিয়ে দাঁড়াতে পারে, এই আতঙ্কে তার হ্যান্ডকাপটি পর্যন্ত খোলা হয়নি। বর্বরতার সেখানেই শেষ হয়নি। তার ধর্মীয় রীতি অনুযায়ী জানাজার জন্য তার এলাকার মানুষ, 2টি উপজেলা নিয়ে তিনি এমপি ছিলেন, একটা উপজেলায় জানাজা করতেই দেওয়া হলো না। আর একটা উপজেলায় জানাজার উদ্দেশ্যে
এলাকার মানুষকে অবহিত করতে পরিবারের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই মাইক কেড়ে নিয়েছে এবং পরিবারকে বলেছে ঘরের ভিতরে জানাজা করতে হবে। ভাবতে পারেন, ঘরের ভিতর জানাজা করতে হবে, বাড়ির ভিতর, এবং সর্বোচ্চ 100 মানুষের বেশি হতে পারবে না। 100 মানুষের বেশি জানাজা আসতে পারবে না। মাইকিং বন্ধ করলেও হাজার হাজার লোক এসে গেল, প্রশাসন ভেঙে পড়ল সেখানে। এমনকি সেই জানাজার অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উদ্দেশ্যে তার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চাওয়া বা যে সামাজিক কিছু কথা থাকে ধর্মীয় প্রথা অনুযায়ী, সেটাও বলতে দেওয়া হলো না। অসুস্থ অবস্থায় তার ছেলে দোয়া চাইবে, সেক্ষেত্রেও তাদের হুমকি দিয়ে বলা হয়েছে যদি ফেসবুকে বা কোথাও দোয়া চায় বা অন্য কোনো কিছু করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। এভাবে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নির্মম, বর্বরচিত এবং বলবো নারকীয়ভাবে হত্যা করে হত্যার পরবর্তীর বীভৎস অধ্যায়ও প্রদর্শন করেছে এই ইউনূস সরকার। এই দেশটা স্বাধীন হয়েছে, সেখানে এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভূমিকা ছিল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জনগণের দ্বারা 5 বার নির্বাচিত এমপি, 2 বার মন্ত্রী। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে কোর্ট জামিন দেয়নি, কারণ কোর্ট তো এখন আজ্ঞাবহ কোর্টে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, অথচ সেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দিলেন না। এই নির্মমতা এবং বর্বরতার দ্বারা একটি জিনিস স্পষ্ট হয়েছে, যেসব সুশীলরা আওয়ামী লীগের সমালোচনা করতে এই ইউনূস এবং ইউনূস বাহিনীকে স্বাগত জানিয়েছিলেন, তারা এখন নিশ্চয়ই দেখছেন ইউনূস নামক এই মানুষটি কতটা বর্বর, এই মানুষটি কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। এই মানুষের হাতে দেশের মানুষের, সম্ভ্রান্ত মানুষের জীবন আর নিরাপদ নয়। এমনকি ধর্মীয় আনুষ্ঠানিকতা করতে এই মানুষটি দেয় না। কত লাশ নেবে? এ পর্যন্ত কয়েক হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মবের সংস্কৃতিতে তাদের মেরে ফেলা হয়েছে। আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রায় 21 জন মানুষকে কারাগারে মেরে ফেলা হয়েছে। মারার পরে তাদের পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, ময়না তদন্ত করতে দেওয়া হয়নি, কারণ তাহলে ধরা পড়ে যাবে যে কি নির্যাতনের মাধ্যমে তাদেরকে মেরে ফেলে বলা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে বা অন্যভাবে মারা গেছে। এক বগুড়ায় 5 জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ। একটি হত্যাকাণ্ড বিচার বহির্ভূতভাবে যাবে না। ইউনূস যেমন তার খুনিদের রক্ষা করার জন্য ইনডেমনিটি নোটিশ দিয়েছে, এই নির্বোধ জানে না ইনডেমনিটি দিয়ে কোনো অপরাধের দায় মুক্তি হয় না। যারা অপরাধ করেছে, যারা সংবিধান ভঙ্গ করেছে, আইন ভঙ্গ করেছে, মানুষ খুন করেছে, সহিংসতা করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে, আজ হোক কাল হোক এর বিচার হবে। কেউ পরিত্রাণ পাবেন না, পালাবারও সুযোগ পাবেন না। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মতো অনেককেই নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে, এমনকি হেফাজতে, কাস্টডিতে, জেলখানায় নেওয়ার পরেও। রাস্তাঘাটে তো কেউ নিরাপদই নেই। সেখানে তো এখন সবাই বলছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নাই দেশে। প্রিয় দেশবাসী, এই ঘাতক, এই নিষ্ঠুর, এই পাষণ্ড, অবৈধ ক্ষমতা দখলকারী, নির্যাতনকারী, এদের থেকে যাতে দেশ আর ধ্বংস না হয়, আমাদের ঘুরে দাঁড়াবার এখন উপযুক্ত সময়। শেখ হাসিনা কোনো অপরাধীকে প্রশ্রয় দিতেন না। বিচারহীনতার সংস্কৃতি তিনি দূর করেছিলেন। যারা খুন করে বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, তাদের দাম্ভিকতা চূর্ণ করেছিলেন।
আজ বাংলাদেশটা ধ্বংসের শেষ প্রান্তে। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আবার শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা, আইনের শাসন এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। প্রস্তুত হন, সেদিন খুব দূরে না। আল্লাহ আমাদের সহায়।